গত মার্চ মাসে সঞ্জয় ধুবড়ি জঙ্গল থেকে ঘুরে আসার পর চোখে বাঘের নেশাটা রয়েই গিয়েছে। তাই এবছর মার্চ মাসে চড়লাম মধ্যপ্রদেশেরই আরেকটি বাঘবন, পান্না টাইগার রিজার্ভে। থাকবো জঙ্গল লাগোয়া মধ্যপ্রদেশের বিলাসবহুল রিসোর্টে। ঘুরে বেড়াবো গোটা জঙ্গলের আনাচে কানাচে, বাঘ ছাড়াও আরও অনেক পশু পাখি দেখব আর উপভোগ করব সুন্দরী কেন নদীকে। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। পৌঁছে গেলাম সাতনা স্টেশনে। গতকাল বিকেল 5:45 শিপ্রা এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেনটা সাতনা স্টেশনে পৌঁছানোর শিডিউল টাইম ছিল 10:45, কিন্তু 15 মিনিট লেটে এসে পৌঁছলাম। অনলাইন থেকে দেখে আগে থেকেই আমরা গাড়ি বুক করে রেখেছিলাম, সেটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের ভাড়া পড়ল 2500 টাকা। সাতনা স্টেশন থেকে এমপিটির জঙ্গল ক্যাম্প 92 কিলোমিটার। এখানে এসে বুঝলাম বুক না করে এলেই ভালো হতো। একজন লোকের সঙ্গে আলাপ হলো, তিনি আমাদের 2000 টাকার বিনিময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে রাজি ছিল। এনার সাথে কথা বলে নিলাম, ফেরার দিন এনার গাড়িতেই ফিরব। দুটো গাড়ির নাম্বারই আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। সাতনা স্টেশন ছেড়ে আমরা হাইওয়ের ওপর দিয়ে এগোতে লাগলাম। এরপর এলো পান্না টাউন। এখানে বেশ বাজার জনবসতি রয়েছে। মধ্যপ্রদেশ ট্যুরিজমের জঙ্গল ক্যাম্পটা রয়েছে মাদলা গেটের পাশে, সেটা এখান থেকে আরও 20 কিলোমিটার। এরপর আস্তে আস্তে জঙ্গলের রাস্তা শুরু হলো, আর হালকা হালকা পাহাড়ি। মার্চ মাস বলে গাছগুলোতে সেরকম একটা পাতা নেই, তার সত্ত্বেও জায়গাটা বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেলাম মাদলা গেট এন্ট্রি পয়েন্টের ঠিক পাশেই এমপিটির জঙ্গল ক্যাম্পে। এটা একদম জঙ্গল ঘেঁষা। এখানে পৌঁছতে 2 ঘন্টা লেগে গেল। এখানে চেকিং টাইম দুপুর 2টো। আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম বলে ওনাদের রিকোয়েস্ট করে চেকিংটা আগে করিয়ে নিলাম। এখানে টোটাল 4টে বিল্ডিং আছে, ওপর নিচ করে টোটাল 16টা ঘর। সব রুমগুলোই একই রকম, সবকটি এসি ডিলাক্স রুম। রুম রেন্টের মধ্যে ব্রেকফাস্টের খরচা এবং লাঞ্চ অথবা ডিনারের খরচা ধরা থাকে। 2 রাতের জন্য আমাদের খরচা পড়ল 14,700 টাকা। এর মধ্যে জিএসটি ইনক্লুড আছে। আমরা এমপিটিতে ফোন করে বলে দিয়েছিলাম জঙ্গলমুখী দোতলার ঘরটা দিতে। এনারা আমাদের জন্য সব থেকে বেস্ট রুমটা রেখে দিয়েছেন। জঙ্গলমুখী আরও 3টে রুম রয়েছে, কিন্তু আমাদেরটা বেস্ট, কারণ এটা কর্নার প্লেসে, দুদিক থেকেই জঙ্গল দেখা যায়। সব কটা রুমের ইন্টেরিয়ার একই রকম, বেশ বড়, বেশ সুন্দর। আর রুম লাগোয়া ওপেন বারান্দাটা তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, একদম জঙ্গলের দিকে ওপেন। আর এমপিটির সবকটা বাথরুমই তো বেশ ভালো হয়, এক পাশে টয়লেট কিটও রাখা রয়েছে। চটপট করে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং রুমে। আমরা আমাদের প্যাকেজে লাঞ্চটা ইনক্লুড করাইনি, ডিনারটা করিয়েছি। লাঞ্চ নিজেদের পছন্দ মতোই করলাম।
চাইলে আপনারা বাফেট লাঞ্চও নিতে পারেন, তবে তার খরচাটা কিছুটা বেশি। লাঞ্চের পর কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে এবার চললাম রিসোর্টের আশপাশটা ঘুরে দেখতে। আজ আমরা কোনো সাফারি নিইনি। কিছুটা এগোতেই কেন নদীর ওপর একটা ব্রিজ রয়েছে, সেখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। জঙ্গলের পাশ দিয়ে হেঁটে চলেছি, ব্রিজ পর্যন্ত যাব। যেতে যেতে জঙ্গলে দেখলাম একটা ময়ূর 3টে ময়ূরের সামনে পেখম তুলে নাচছে। এত সুন্দর দৃশ্য দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। বেশ খানিকক্ষণ ফটো আর ভিডিও তুলে আবার চললাম কেন নদীর ওপর ব্রিজে। এখানে অনেকখানি সময় কাটালাম, বেশ কিছু পাখির ছবিও পেলাম। এরপর অনেকক্ষণ ধরে সূর্যাস্ত দেখলাম। কেন নদীর ওপর 2টো বোট বাঁধা রয়েছে, আর তার একটু পাশেই 2টো বুনো হাঁস চড়ে বেড়াচ্ছে। সব মিলিয়ে অপূর্ব অনুভূতি হলো। এখন রিসোর্টের দিকে ফিরে চলেছি। এটা মাদলা গেটের এন্ট্রি পয়েন্ট। এখন বিকেলের সাফারি শেষ করে অনেকে ফিরছেন। আমাদের জঙ্গল ক্যাম্পটা ঠিক এর পাশেই। রিসোর্টে আমাদের জন্য আরও এন্টারটেনমেন্ট বাকি ছিল। পেয়ে গেলাম এই দুটোকে। বেশ খানিকক্ষণ ওদের সাথে সময় কাটালাম। এটা আমার হাতে স্কুপ নয়, এটা আমার ইস কি করছে দুটো। এখন ঘরে ফিরে এলাম চা খাওয়ার জন্য। টি মেকার ঘরেই ছিল, কিন্তু আমরা আমাদের আনা ভেগান চা নিয়ে সোজা চলে এলাম বারান্দায়। জঙ্গলমুখী বারান্দা হওয়ার জন্য বেশ কিছু পশু পাখি এখানে মাঝে মধ্যেই চলে আসে। হঠাৎ দেখলাম একটা সিভেট রিসোর্টের ফেন্সিংয়ের ওপর দিয়ে ব্যালেন্স করে করে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে একটু একটু করে মিলিয়ে গেল। আর ময়ূর তো সর্বক্ষণ রয়েছে। আলোটা বেশ কম হয়ে এসেছে, তাই ফটো তুলতে পারছি না। খানিকক্ষণ বাদে আর একটা সাম্বার ডিয়ার এলো। তার কিছুক্ষণ বাদে সেটাকে অনুসরণ করে আরও কিছু একটা এলো, যেটা আমরা অন্ধকারে ভালো করে বুঝতে পারলাম না। শুধু কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ আর ছুটে পালানো এই শুনছি। হয়তো নাইট ভিশন ক্যামেরা থাকলে সবটাই ধরা পড়তো। বসে বসে কতক্ষণ সময় কাটিয়ে ফেলেছি জানি না। ডিনারের সময় হয়ে গিয়েছে, কিন্তু তাও ডিনার করতে যেতে ইচ্ছে করছে না। একে রাতে কাল ট্রেনে প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য ঘুমোতে পারিনি। তার মধ্যে প্রচণ্ড ক্লান্ত। কাল সকালে আবার উঠে সাফারির জন্য যেতে হবে, তাই অগত্যা ডিনার করতে চললাম। ডিনারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। বাফেট ডিনারে ভেজ নন ভেজ 2টো অপশনই রয়েছে।
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 4:45। আমাদের সাফারি জিপসিও এসে গেছে আর আমাদের প্যাকড ব্রেকফাস্টও গাড়িতে তোলা হয়ে গেছে। এখন গিয়ে পারমিট অফিসের সামনে লাইনে দাঁড়াতে হবে, আমাদেরকে গাইড অ্যালট করা হবে। সাফারি শুরু হবে সকাল 6টার সময়। আমাদের যে জিপসি এসেছে তার ড্রাইভার একটু অনভিজ্ঞ থাকার জন্য আমরা দ্বিতীয় পজিশনে হতে পারতাম, হয়ে গেলাম চতুর্থ পজিশনে। জঙ্গলে প্রথম গাড়ি হওয়ার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, সেটা আমরা পেলাম না। মাথাটা কিন্তু বেশ গরম হয়ে গেল। इतना जल्दी आ चुके हैं भैया, ये लोग फास्ट हो गए। अरे आप सेकंड वाला मत छोड़ो ना, थर्ड हो गया वो, फोर्थ हो गया वो, क्यों अब फोर्थ क्यों? জঙ্গল সাফারির জন্য 2650 টাকা পারমিট চার্জ হিসেবে লাগবে, তার মধ্যে গাইডের চার্জও ধরা রয়েছে, আর জিপসির চার্জ 5000 টাকা। আপনারা বুকিং এমপি ট্যুরিজম থেকেও করতে পারেন বা অনলাইন বুকিংও করতে পারেন। জঙ্গলে ঢুকে প্রথম দর্শনে বেশ কিছু হরিণ দেখতে পেলাম, ডান দিকে বেশ কয়েকটা নীল গাইও দেখতে পেলাম। জিপটা একটু বাঁক নিতে একটা জায়গায় দেখলাম অনেকগুলো জিপ লাইন করে রয়েছে। আমার এভাবে বাঘ দেখতে ভালো লাগে না, কিন্তু আমাদের ড্রাইভার ওখানেই নিয়ে গেল। ওখানেই দেখতে পেলাম আজকে প্রথম বাঘ। গাইড জানালো এটাকে দেখতে বড় হলেও এটা এখনও পূর্ণবয়স্ক হয়নি, সম্পূর্ণভাবে স্বতন্ত্র হতে আরও 3-4 মাস লাগবে। আশেপাশেই আরেকটি বাচ্চা পুরুষ বাঘ এবং ওদের মা রয়েছে। এখানে একটা জিনিস খুবই খারাপ লাগলো, বাঘ ভালো পজিশনে দেখানোর জন্য জিপসিগুলোর কম্পিটিশন, যেখানে সাইলেন্সটা খুব ম্যাটার করে জঙ্গলে। এরা নিজেরা চিৎকার চেঁচামেচি তো করছেই, তারপরে বেশ পজিশনের জন্য লড়াই করছে। জিপগুলো এভাবে নিয়ে যাচ্ছে বাঘের সামনে, এক একটা সময় বাঘ ভয় পাচ্ছে। খুবই ডিস্টার্বিং ব্যাপারটা। যাই হোক, একটু পরেই পাশের ছোপ থেকে বেরিয়ে এলো মা বাঘিনীটা এবং তার সঙ্গে আরেকটা মেল কাব। এখন আমরা যাচ্ছি ভালচার পয়েন্টের দিকে। এখানে একটি ওয়াশরুম রয়েছে। ড্রাইভার এবং গাইড ওয়াশরুমের জন্য একটা ব্রেক নিল, তাই একটু দাঁড়ালাম। জঙ্গলের মধ্যে ওয়াশরুম আর ব্রেকফাস্ট পয়েন্ট ছাড়া জিপ থেকে নামা নিষেধ। পান্না জঙ্গলের পুরো ল্যান্ডস্কেপটাই ভীষণ সুন্দর। যে ভালচার পয়েন্টের দিকে যাচ্ছি সেটা হিনোতা গেটের দিকে। হিনোতা আরেকটি গেট, আমরা কালকে যাব হিনোতা গেটে। 2009 পান্না প্রায় বাকশূন্য হয়ে গিয়েছিল চোরা শিকারীদের জন্য। তারপর আবার টাইগার কনজারভেশনে কানহা এবং বান্ধবগড় থেকে বাঘ এনে ছাড়া হয়েছিল। এই ভালচার পয়েন্টেই ফিমেল টাইগার তার প্রথম 4টে বাচ্চা প্রসব করে। টাইগার কনজারভেশনে পান্না এক বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন পান্নাতে প্রায় 80-র ওপর বাঘ রয়েছে। ওয়াও, অসাধারণ জায়গা এই ভালচার পয়েন্ট। চারিদিকে পাহাড়ের মাঝখানে বিশাল খাদের মতো একটা জায়গা, আর তারই চারধারে রয়েছে প্রচুর শকুন।
এখন আমরা ব্রেকফাস্ট করতে চলেছি কেন নদীর পাশে ব্রেকফাস্ট পয়েন্ট। হঠাৎ করে চোখের সামনে একটা চিংকারা দেখতে পেলাম। চিংকারা খুব লাজুক প্রকৃতির হয়, তাই এগুলোকে সবসময় ভোরের দিকে বা বিকেলের দিকে একটু কম আলোতে দেখতে পাওয়া যায়। কিছুটা এগোতেই চোখে পড়ল একটা চৌসিঙ্গা, যেটা কিনা খুবই রেয়ার। সম্ভবত মধ্যপ্রদেশের জঙ্গলেই চৌসিঙ্গা দেখতে পাওয়া যায়। অসম্ভব সুন্দর এই প্রাণীটি। এটি অ্যান্টিলোপ প্রজাতির। প্রচণ্ড লাজুক আর চঞ্চল হওয়ার জন্য ভিডিও সেভাবে পেলাম না, কিছু ফটোই শেয়ার করলাম। এমপি ট্যুরিজম থেকেই আমাদের প্যাক ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে। এটাই আমরা ড্রাইভার আর গাইডের সঙ্গে শেয়ার করে খেয়ে নিলাম। এখন চলেছি কেন নদীটাকে ভালো করে দেখতে। এই কেন নদীতে চাইলে বোটিংও করা যেতে পারে, পার হেড 150 টাকার বিনিময়ে। সকাল 7টা থেকে 9টা আর বিকেলে 4টে থেকে 5টা। জঙ্গলে বেশ খানিকক্ষণ ঘুরতে ঘুরতে এবারে ফেরার পথ ধরলাম। হঠাৎ দেখি এক জায়গায় বেশ কয়েকটা জিপ দাঁড়িয়ে রয়েছে। ওখানে পৌঁছতেই দেখলাম একটা সাব অ্যাডাল্ট বাঘ একটা ছোট্ট হরিণের বাচ্চাকে শিকার করেছে। অভ্যস্ত নয় বলে এখনও সে হরিণের বাচ্চাটিকে মেরে ফেলে উঠতে পারেনি, জাস্ট ধরে রেখেছে। বাচ্চাটা ক্রমাগত আর্তনাদ করে যাচ্ছে। খানিকটা দূরে একটি জলাশয়ের মধ্যে আরেকটা সাব অ্যাডাল্ট বাঘ জলে চুবে বসে অর্ধেক মুখ বার করে এই বাঘটির দিকে তাকিয়ে আছে। আরও বেশ খানিকটা দূরে একটা বাঁশ গাছের ঝোপের মধ্যে ওদের মা বসে রয়েছে। মা বাঘিনীটি দূর থেকে এই সমস্ত কিছু দেখছে, কিন্তু একবারের জন্য শিকার করতে সাহায্য করছে না। এটাই ওর ট্রেনিং পিরিয়ড। এদিকে জল থেকে দ্বিতীয় সাব অ্যাডাল্ট বাঘটি ওর ভাই বা বোনের কাছ থেকে শিকারটি ছিনিয়ে নিতে। প্রথম শাবকটি তাই একদম নিশ্চিন্ত হতে পারছে না ওর শিকারটিকে নিয়ে। অসাধারণ একটা জঙ্গল সাফারি করে এবার ফিরে চলেছি রিসোর্টের দিকে। আজ টোটাল 6খানা বাঘ দেখেছি। ঝটপট স্নান সেরে চলে এসেছি লাঞ্চ টেবিলে। আমাদের ইভিনিং সাফারি শুরু হবে 2:30 থেকে, কিন্তু 1:30 থেকে লাইন শুরু হয়ে যাবে গাইড আর পারমিটের জন্য। আড়াইটার সময় জঙ্গলে ঢুকে পড়ে এ পর্যন্ত বেশ কিছু পাখি দেখতে পেয়েছি। হোয়াইট আইড বাজার্ড, একটা ফিশ আউল,
একটা জঙ্গল আউলেট, গ্রে ফ্যাঙ্কোলিন, নাইট জার আর পেট্রোনিয়া। নীলগাই হরিণ, হনুমান বা বুনো শুয়োর ছাড়া সেভাবে আর কোনো স্তন্যপায়ী দেখতে পাইনি। জঙ্গলে পশু পাখি দেখাটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। ওদের ইচ্ছে না হলে আপনি কখনই ওদের দেখতে পাবেন না। বিকেলের সাফারিও শেষ হয়ে এলো। ফিরে চলেছি রিসোর্টের দিকে। বিকেলে জঙ্গল সাফারি খুব একটা ভালো হলো না। বাঘ ছাড়াও লেপার্ড আর ভাল্লুকেরও প্রচুর খোঁজ করলাম, কিন্তু হয়তো ভাগ্যে নেই। এখন মনে হচ্ছে কেন নদীতে বোটিং করলে অনেক বেটার হতো। সাফারি থেকে ফেরার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম বারান্দাতে। এখন চলে এলাম ডিনার করতে। কাল আজকের থেকেও সকালে লাইন দেব, যাতে আমাদের জিপি জঙ্গলে প্রথম এন্ট্রি পায়। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 4:30। চারদিকে এখনও ঘুটঘুটে অন্ধকার। এখনও পর্যন্ত পারমিট অফিস খোলেনি। কোনো জিপ আসা তো দূরের কথা। বেশ ভয় করছে, কারণ একদম জঙ্গলের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। বেশ কয়েকটা হরিণ রাস্তার এপাশে চলে এসেছিল। অন্ধকারের মধ্যেই দেখতে পাচ্ছি তারা রাস্তা ক্রস করে আবার জঙ্গলে ঢুকছে। ওদের পেছনে কোনো বাঘ বা চিতাবাঘ আছে কিনা কে জানে। রিসোর্টে আগের দিন বলে রাখার জন্য ওরা বেশ সকাল সকাল আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে পৌঁছে দিয়ে গেল। জঙ্গলে আমরা প্রথমেই ঢুকতে পেলাম। জঙ্গলে ঢোকার বেশ খানিকক্ষণ পর একটা গোল্ডেন জ্যাকেল দেখতে পেলাম। যাচ্ছি হীনতা গেটের দিকে। ওখানেই কদিন ধরে দুটো বাচ্চা নিয়ে একটা বাঘিনীকে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা দেখার উদ্দেশ্যেই চলেছি, কিন্তু জানি না দেখতে পাবো কিনা। পথে যেতে যেতে দেখতে পেলাম একটা পেন্টেড ফ্র্যাঙ্কোলিন রাস্তা ক্রস করলো। এছাড়াও প্রচুর পাখি এবং সাম্বার ডিয়ার দেখতে দেখতে এগোচ্ছি। এখানে সুখানালা বলে একটা জায়গা আছে, সেখানেই বেশ খানিকক্ষণ আমরা অপেক্ষা করলাম মা আর বাচ্চাগুলোর জন্য। কিন্তু অনেক অপেক্ষার পরেও তারা এলো না। তাই এখন আবার ব্যাক করছি অন্যদিকে। উল্টো দিক থেকে একটা জিপ ফোর্সে এসে আমাদের সামনে দাঁড়িয়ে রইল। তাকে জিজ্ঞাসা করায় সে বলল সে নিচ থেকে নাকি একটা বাঘকে এইদিকেই আসতে দেখেছে। ব্যাস আর কি, এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর দেখতে দেখতেই আমাদের সামনে চলে এলো রাজকীয় ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে এই জঙ্গলের সব থেকে সুন্দর বাঘিনী। আমাদের গাইড জানালো ও হলো জঙ্গলের সব থেকে সুন্দরী বাঘিনী, নাম P6। সকালের রোদে ঝকঝক করছিল P6। সত্যি অপূর্ব সুন্দর দেখতে। বেশ শান্তিভাবে মন ভরে P6কে দেখছিলাম। ইতিমধ্যে কোথা থেকে খবর পেয়ে সব কটা জিপ চলে এলো এবং ভিড় হয়ে গেল। তার সাথে সাথে চেঁচামেচি আর হট্টগোলও শুরু হয়ে গেল। ये भूखी है मैम, वेरी हंग्री।
কে জানে কতটা সময় P6কে দেখে কাটিয়ে দিলাম। বেশ অনেকটা সময় কেটে গেছে। এখন গোটা জঙ্গলটা চষে বেড়াচ্ছি। জঙ্গল মানে আমার কাছে শুধুই বাঘ দেখা নয়, অন্যান্য পশু পাখি, গাছপালা, জঙ্গলের শান্তি অনুভব করাটাও বিরাট পাওনা। প্রকৃতিকে এত কাছ থেকে ফিল করা, এটাও কম কি। আজ সন্ধে 6টার ট্রেনে আমরা পান্নাকে বিদায় জানিয়ে চলে যাব বেনারসের উদ্দেশ্যে। এটাই আমার এই জঙ্গলের শেষ সাফারি, তাই যতটা সম্ভব জঙ্গলটাকে উপভোগ করে ফিরে চললাম রিসোর্টের দিকে। সব কটা এটাও তাই, এটাও তাই, গেটু। আজকে আমাদের সঙ্গে যে গাইড বা ড্রাইভার ছিলেন তারা দুজনেই অসাধারণ অভিজ্ঞ। আমি সব জায়গায় এরকমই গাইড আর এরকমই ড্রাইভার চাই। জিপসি ড্রাইভারের নাম জিতেন্দ্র পাল, আর যিনি আজকের গাইড ছিলেন তার নাম কৈলাস সেন। আমি এদের নাম্বারগুলো আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। চলে এলাম লাঞ্চ করতে। আমাদের চেক আউট টাইম 12টা। ওনাদের রিকোয়েস্ট করে সেটা 1টা অবধি করিয়ে নিলাম। কোনো গেস্টও ছিল না, তাই জন্য ওনারা রাজিও হয়ে গেলেন। এখন বাজে দুপুর 3টে। আমাদের গাড়ি এসে গেছে। খুব ভালো কাটালাম 2 দিন। এবার পান্নাকে বিদায় জানানোর পালা। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বেনারসে আমার নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।